যেদিনই জাতীয় নির্বাচন সেদিন যদি গণভোট হয় সবথেকে বেশি ভালো পদক্ষেপ হবে। এটা কিন্তু জামাত জানে, জামাত এটাকে এক ধরনের পুঁজি করে লাভবান হওয়ার এক ধরনের তাদের প্রচেষ্টা আছে। জামাত সরকার গঠন করে কল্যাণ রাষ্ট্র করবে। নারীদের হচ্ছে আপনার ওয়ার্কিং আওয়ার কমিয়ে 5 ঘন্টা করা হবে। এটা মিসকোট করা হয়েছে। ওয়ার্কিং আওয়ার করা হয়েছে শুধুমাত্র যারা হচ্ছে গর্ভবতী বা মা যারা। আজকে আমি ভিন্ন ব্যাখ্যা সাদ্দাম ভাইয়ের মুখে শুনলাম। তিনি গর্ভবতী মায়েদের কথা সেভাবে বলেননি। তিনি বলেছেন 8 ঘন্টা যেটা বাংলাদেশে রয়েছে সেটাকে কমিয়ে 5 ঘন্টার কথা বলা হচ্ছে। এটা জনমনে এক ধরনের ভীতি পরিস্থিতি তৈরি হয়েছে। প্রিয় দর্শক, টিবিএসের নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের দুজন প্রতিনিধি। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আমার বাম পাশে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সংস্কার ও আগাম নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ও জামাত দুই দলই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে তারা অতিমাত্রায় রাজনীতি করছে। আপনাকে দিয়ে শুরু করি। জামাত কি অতিমাত্রায় রাজনীতি করছে না, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে? তারা তো রাজনৈতিক দল, রাজনৈতিক ফিলসফির জায়গা থেকে তো পলিটিক্স অতিমাত্রায় করছে কিনা আমাদের কাছে সেটা মনে হচ্ছে না। দাবি আদায়ের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করছে। কোনো ধরনের সহিংস অ্যাক্টিভিটিসের মধ্যে কোনো রাজনৈতিক দলই যাচ্ছে না। তাদের রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, দাবি আদায় করছে, আদায়ের জন্য কর্মসূচি পালন করছে, তারা স্মারকলিপি দিচ্ছে, উপদেষ্টার কাছ থেকে সময় চাচ্ছে, আলোচনা করছে, বসছে। প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে আপনারা অবস্থান কর্মসূচি তো ঘোষণা করেছে জামাত ইসলামী এবং 16 তারিখে তারা সেটা ঘোষণা করেছে। এটা তাদের রাজনৈতিক অধিকার আছে। তারা তাদের দাবি নিয়ে, প্রধান উপদেষ্টাই এখন একটা রাষ্ট্রের প্রধান কাঠামোতে বসে আছে, তার কাছে তাদের দাবিগুলো তারা জানাবে, এটাই স্বাভাবিক বিষয়। এটা তো নিষেধ নাই বা হচ্ছে ডেমোক্রেটিক চর্চার বাইরে গিয়ে তারা কোনো কিছু করছে না। এটা স্বাভাবিক পন্থাই সব কিছু পরিচালিত হচ্ছে এবং আগের মতো করে এটা জ্বালাও পোড়াও, এটা না হলে হরতাল, অবরোধ, ভাঙচুর এরকম হুমকি ধামকি তো তারা দিচ্ছে না। যতটুকু দিচ্ছে তাদের নিজস্ব পরিসরে, সেই জিনিসগুলো তাদের একেবারে কনস্টিটিউশনালি একটা রাইটস, সেই রাইটসগুলোই তারা এক্সারসাইজ করার চেষ্টা করছে। বিএনপি কি তাহলে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নির্বাচন নিয়ে অতিমাত্রায় রাজনীতি করছে? আমরা তো কোনো রাজনীতি করছেন না। এমনি সবাই তো বাস্তবায়ন নরমালও তো করছি না। আমি আসলে যেটি আসলে মনে করি সেটি হচ্ছে, দেখুন, জুলাই সনদ নিয়ে বিএনপির পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। কয়েকটি বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, সেটার অ্যাকুরেট কিন্তু লজিক্যাল সাবসিকুয়েন্ট দেওয়া হয়েছে। ধরুন, নোট অফ ডিসেন্টের কয়েকটি বিষয় দেওয়া হয়েছে। ধরুন, একটা হচ্ছে কর ন্যায়ফাল নিয়োগ। তো সেখানে জুলাই সনদে এক জায়গায় লেখা হয়েছে কর নিয়োগ পালে সরকারি দলের 2 জন সদস্য থাকবে, বিরোধী দলের 3 জন সদস্য থাকবে বা আরও বেশি, মানে সরকারি দলে যে কজন থাকবে তার থেকে বিরোধী দলে থাকবে। ধরেন, পিএসসির মেম্বার নিয়োগ অথবা পিএসসির চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে সরকারি দলে যে কজন সদস্য থাকবে, বিরোধী দলে তার থেকে ডাবল সদস্য থাকবে, মানে মাত্রাতিরিক্ত। তো এই জায়গায় আমরা মনে করি যে একটি নির্বাচিত সরকার যে জন আকাঙ্ক্ষা তৈরি করে সংসদে যাবে, সেটির এক ধরনের ব্যত্যয় হতে পারে বিরোধী দলের অতিমাত্রায় সংসদ সদস্য বা অতিমাত্রায় মতামতের ক্ষেত্রে। সেই জায়গাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এটি তো আমরা জনগণের নিকট একদমই পরিষ্কারভাবে করেছি। জনগণ যদি আমাদেরকে নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে আমরা স্বাক্ষর করার পরে জনগণ যদি ভোট না দেয়, তাহলে তো আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা তো সব কিছু একদম পরিষ্কারভাবে করেছি আমাদের দলের পক্ষ থেকে। সুতরাং আমরা অতিমাত্রায় কোনো রাজনীতি করছি না, বরং যেই মাত্রায় রাজনীতি করা উচিত জুলাই সনদ নিয়ে, তাও আসলে বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে না। আমার আসলে মনে হচ্ছে জামাত বা অন্য রাজনৈতিক দলগুলো রাজনীতির মাঠে এক ধরনের দর কষাকষি অবস্থায় রয়েছে। সেটি বিভিন্ন বিষয়ে বা সরকারকে এক ধরনের মানসিক চাপ প্রয়োগ করে জুলাই সনদকে রেখে অন্য বিষয়ে তারা একটু লাভবান হওয়ার চেষ্টা করছে। আসলে জামাতই এখানে জানে যে সব থেকে ভালো হচ্ছে যে যেদিনই জাতীয় নির্বাচন সেদিন যদি গণভোট হয় সবথেকে বেশি ভালো পদক্ষেপ হবে। এটা কিন্তু জামাত জানে। তারপরও আমার কাছে মনে হচ্ছে পলিটিক্যাল গেমস হিসেবে জামাত এটাকে এক ধরনের, ভালো বাংলায় বলে যদি পুঁজি করে অথবা এটাকে আলোচনার কন্ডিশন রেখে অন্য বিষয়গুলোতে লাভবান হওয়ার এক ধরনের
তাদের প্রচেষ্টা আছে বলে আমার কাছে। এই যে বিএনপি জামাত নিয়ে কথা বলছি আমরা, বিএনপি জামাতের সাথে সম্পর্ক তো একসময় বেশ ভালো সম্পর্ক ছিল, একসাথে দুই দল নির্বাচন করেছে, ক্ষমতায় গেছে, তো এখন এই সম্পর্কের অবনতির কারণ কি? অবনতির কারণ তো ধরেন অনেকগুলো আছে বলে রাজনীতির মাঠে ময়দানে যেটি মনে করি। একসময় বিএনপির সাথে জামাতের রাজনীতির এক ধরনের ঐক্য ছিল, রাষ্ট্র ক্ষমতায়ও দুই দল একসাথে করেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে জুলাই আগস্টের পরে জামাত অতি বেশি রাজনীতিতে উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করছে। এটি স্বাভাবিক, করতে পারে, কিন্তু সেই উচ্চ আকাঙ্ক্ষা জনতুষ্টির বিপরীতে যাচ্ছে কিনা জামাত, সেটি আমার কাছে মনে হচ্ছে জামাত সেদিকে খুব বেশি খেয়াল করছে না, বা তাদের আশা আকাঙ্ক্ষা জনগণের সাথে এক ধরনের কন্ট্রাডিক্ট হচ্ছে কিনা সেটি জামাত খুব বেশি খেয়াল করছে না বলে আমার কাছে মনে হয়। তারপরেও আমি মনে করি যে আমরা যেহেতু তরুণ এখনও বয়সে, আমার কাছে মনে হচ্ছে সকল রাজনৈতিক দলের হচ্ছে এক জায়গায় আসা উচিত। আলোচনা সমালোচনা মতপার্থক্য থাকলেও আমার কাছে মনে হচ্ছে সার্বিকভাবে পরে যে সিদ্ধান্তটি আসলে আসবে সেই সিদ্ধান্তে জনগণের সাথে একসাথে হওয়া উচিত বলে আমি সেটাই মনে করি। যেটা দিয়ে শুরু করেছিলাম, শেষ প্রশ্ন, বিএনপি জামাতের সম্পর্কের আসলে অবনতিটা ঘটলো কেন? এবং উনি প্রশ্ন বলছেন যেটা হলো এটাকে দর কষাকষি করার একটা টুলস হিসেবে ব্যবহার করছে। স্বাভাবিকভাবেই 5 আগস্টের পূর্ববর্তী সিচুয়েশন আর পরের সিচুয়েশনের মধ্যে তো অনেক তফাৎ আছে। পূর্ববর্তী সিচুয়েশনে ছিল জামাত আর বিএনপির দীর্ঘ সময়ের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, বোঝাপড়ার রাজনীতি ছিল। আমি ফ্যাসিবাদ পালানোর পর থেকে এটা একটা দুইটা বড় শক্তি হিসেবে আবির্ভাব হয়েছে বাংলাদেশের। এবং জামাত ইসলামী যে কথাগুলো বলছে এবং 5 আগস্ট পরবর্তী দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর পারসেপশনে জামাতের কিন্তু ম্যান্ডেট বা হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক কিছুই স্যাটিসফাই করতে সক্ষম হয়েছে বলে জামাত মনে করে। যেমন চাঁদাবাজির ব্যাপারগুলো আসছে, আন্তঃকন্দলের ব্যাপারগুলো আসছে, নমিনেশন না পেয়ে অগ্নিসংযোগের ব্যাপারগুলো আসছে, এরপরে হচ্ছে নিজেদের দলীয় কর্মীদেরকে বিভিন্ন ইস্যু নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাগুলো, এখন পর্যন্ত বিএনপি আন্তঃকন্দলে প্রায় 183 জনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এক বছরে। হ্যাঁ, এই 1 বছরে, এই রিসেন্ট ঘটনার মধ্যে 183, এটা তো বিগেস্ট অ্যামাউন্ট। এগুলো নিয়ে জামাত বিভিন্ন সময় কর্মসূচি পালন করেছে, কথা বলেছে। এ কারণে আস্তে 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 তাদের ভিতরে মনস্তাত্ত্বিক একটা দূরত্ব। সংস্কারের ক্ষেত্রে বিএনপি যে ধরনের প্রস্তাবনা দিয়েছে, জামাত তার রাজনৈতিক জায়গা থেকে ভিন্ন ধরনের প্রস্তাবনা দেওয়ার কারণে রাজনৈতিক মাঠে একটা উত্তপ্ত পরিবেশ। আমার কাছে মনে হয় এটা পলিটিক্যালি ডেমোক্রেটিক জায়গা থেকে ভিন্ন ভিন্ন মত তো থাকবেই, এর ভিতরে একটা কম্বিনেশন হবে। আবার ক্রাইসিস মুহূর্তে সব দলগুলো একসাথে হয়ে তাদের কথাগুলো বলবে, এবং প্রত্যেকেরই কথায় কিন্তু লজিক আছে, কেউ ইলজিক্যাল কথাবার্তা বলে না। যেমন গণভোট আর হচ্ছে নির্বাচন একই দিনে না হওয়ার পেছনে জামাত ইসলাম যেটা বলতে চায় যে আমাদের 1 বছরের মধ্যে বা 1.5 বছরের মধ্যে কোনো নির্বাচন হয়নি, বর্তমান গভর্নমেন্টের সকল কাঠামোগুলো দুর্বল অবস্থায় রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাংশন করছে না, আওয়ামী লীগ এখনও পর্যন্ত অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে, প্রশাসনে আওয়ামী দোসররা বসা আছে। এই পরিস্থিতিতে একটা ইলেকশন হলে একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে, এবং সেই জিনিসের ক্ষেত্রে কতটা এই গভর্নমেন্ট প্রিপেয়ার্ড, তার আগে লোকাল ইলেকশন হওয়া উচিত ছিল। এটা গভর্নমেন্ট মানে নাই, এটা থেকে জামাত সরে এসেছে। এখন বলছে যে অ্যাটলিস্ট একটা গণভোট হোক, যে ভোটটা হওয়ার মধ্য দিয়ে গভর্নমেন্ট একটু প্রিপারেশন নিক, এবং নেক্সট যে ইলেকশনটা, এই ইলেকশনটা কতটুকু ইফিসিয়েন্টলি তারা করতে পারবে, ইলেকশন কমিশনের ক্যাপাসিটি কেমন, এই জিনিসটাও একটু জাজমেন্ট হয়ে যাক। তো তাদের জায়গা থেকে এটা তাদের লজিক্যাল একটা দাবি তারা করেছে। যেখানে নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে, জামাত ইসলাম অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এরকম না যে বিএনপি শুধু নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাত দিয়েছে। এরপরে গভর্নমেন্টের পক্ষ থেকে জুলাই সনদে সেগুলো উইথড্র করা হয়েছে। জামাতের সে ব্যাপারে কথা নাই যে হ্যাঁ নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছিলাম, ঠিক আছে, ঐকমত্য কমিশনের মধ্যে দিয়ে এটা একটা জায়গায় এসেছে। এখন গণভোটে যদি নোট অফ ডিসেন্ট নিচে লেখা থাকে, তাহলে জনগণ ভোট দেওয়ার ক্ষেত্রে তো পাজিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে বক্তব্য ছিল বা ঐকমত্য কমিশনেরও সুপারিশ যে আমরা একটা ফ্রেশ একটা রেফারেন্ডাম করতে চাই, গণভোটে জনগণ হ্যাঁ অথবা না দিবে, এত কিছু নোট অফ ডিসেন্ট বা নিচে এইগুলো লেখা দেখে জনগণ বিভ্রান্ত হতে পারে। তাদের জায়গা থেকে জামাত ইসলাম যেটা বলছে এটা তো লজিক, গভর্নমেন্ট যেটা বলছে তারও লজিক আছে। এগুলোর মধ্য থেকেই তো একটা ডিসিশন নিয়ে গভর্নমেন্টকে বেটার অপশনগুলো বাছাই করে যেতে হয়। এবং বিএনপির সাথে আওয়ামী মানে এই যে দূরত্বটা জামাত ইসলামের, এটা পলিটিক্যাল স্ট্যান্ডের জায়গা থেকেই এই দূরত্বটা, এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার। আর সব কিছুতে ঐক্যমত্য হয়ে গেলে তো তাহলে আর ঐক্যমত্য কমিশনারই দরকার ছিল না, আর এখানে ডেমোক্রেসিরও দরকার ছিল না। তাহলে কি বাকশাল হয়ে যেত? একেবারেই যে একই রকম একই লাইনে সবাই হাঁটছে। আপনি অনেক আনসার্টেনিটি এবং অনিশ্চয়তার কথাও বলছেন। তাহলে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা, গণভোট এবং নির্বাচন একসাথে ফেব্রুয়ারিতে হবে, এই নির্বাচন বা গণভোট অভিমুখী যে রাস্তা, এটা কতটা মসৃণ নাকি আরও বিভিন্ন রকম ঝুঁকি আছে? নির্বাচন কি আসলে ফেব্রুয়ারিতে হবে? এটা তো এখনো পর্যন্ত গভর্নমেন্ট ডিটারমাইন্ড, আমরাও আশা করি হয়ে যাক এবং হওয়া উচিত।
পরিস্থিতি কোন দিকে যায় সামনে এটা বোঝা কঠিন। আপনার কাছে আবার আসবো। জি, শেষ করতে চাচ্ছি। না, আমাদের কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে জামাত ইসলামী প্রিপেয়ার্ড, অন্য ইসলামী দলগুলো তাদের ক্যান্ডিডেট ঘোষণা দিয়েছে, বিএনপি অলরেডি 230-এর কাছাকাছি ক্যান্ডিডেট ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠে নেমেছে। সুতরাং সবাই প্রিপারেশন নিচ্ছে ফেব্রুয়ারিতে একটা চমৎকার ইলেকশন, পার্টিসিপেটরি ইলেকশন করার জন্য। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোনো অনিশ্চয়তা আশঙ্কা আছে কিনা? আমি কোনো আশঙ্কা দেখছি না, এবং নির্বাচন নিয়ে আমি একদম শতভাগ আশাবাদী এবং আমি খুবই কনফিডেন্ট। সরকারও সেভাবে এগিয়ে যাচ্ছে এবং আমার মনে হচ্ছে সকল রাজনৈতিক দলের এখন নির্বাচনমুখী হওয়া উচিত। এবং সাদ্দাম ভাই অনেকগুলো বিষয় বলেছেন। দেখুন, আমাদের সংকট যে জায়গায়, বিশেষ করে আমরা যেটি আসলে বারবার বলতে হয়, সেটি হচ্ছে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটই আসলে ছিল 2014, 2018, 2024-এর অগণতান্ত্রিক নির্বাচন, যেখানে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আপনার আমার সরকার ছিল না। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের, আপনার, সাদ্দাম ভাইয়ের সকলের এক ধরনের সরকার তৈরি করতে হবে, যে সরকার আমাদের সবার, যে সরকার গণতান্ত্রিক, আমাদের সকলের সরকার, স্বাধীনতা সার্বভৌমত্বের সরকার। সুতরাং সেটি আমরা নিশ্চিত করা আমাদের খুবই জরুরি। আমার কাছে এর বাইরে ধরুন এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু, আপনি জানেন যে খুবই অবনতি অবস্থা, মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। ধরুন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কম বেশি যাই চলছে, রেমিটেন্স সব কিছু মিলিয়ে এক ধরনের স্বাভাবিক অস্বাভাবিক অবস্থায় রয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলে যাবতীয় বিষয়গুলো একটি নির্বাচিত সরকার সব বিষয়ে মত দিতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং নির্বাচন নিয়ে আমি খুবই আশাবাদী যে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ নির্বাচন হবে। আপনার দল থেকে যেটা বলা হচ্ছে, আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই প্রথমে ডায়লগটা বলেছেন, সংলাপটা, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তাহলে তরুণ সমাজের মন জয় করতে বিএনপি তথা, যদি আপনি ছাত্রদলের নেতৃত্বে আছেন, ছাত্রদল স্পেসিফিক কোনো কর্মসূচি নিচ্ছে যেটা দিয়ে আপনি তরুণ ভোটারদের মন জয় করবেন? দেখুন, ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে 31 দফার বিষয়ে অনেকদিন ধরে কাজ চলছে। আমরা যেহেতু বিএনপির একটি সহযোগী ছাত্র সংগঠন, এর বাইরে আমাদের নির্বাচনী ইশতেহার যখন আসবে সেগুলো নিয়ে আমাদের কাজ চলমান আছে। আমরা মনে করি যে বাংলাদেশের তরুণরা, বিশেষ করে যাদের 18 থেকে 35 বছরের বয়স, সেই সংখ্যাটা প্রায় 4 কোটির আশেপাশে, যারা গত 3টি জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং তরুণরা এক ধরনের ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে ন্যাশনাল ইলেকশনে। এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবারই রাষ্ট্র ক্ষমতায় এসেছে ততবারই আসলে জনগণের ভোটের মাধ্যমে এসেছে। সুতরাং আমাদের দল তরুণদের জন্য এক ধরনের নির্বাচন ইশতেহার বা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করতে গেলে তরুণদের জন্য কি করতে পারবে সে বিষয়ে কাজ চলমান রয়েছে। এবং ইতিমধ্যে এই কাজগুলো চলছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমাদের মূল দলকে বিভিন্ন বিষয়ে ছাত্রদলের যে পরামর্শগুলো, যে তরুণদের কোন কোন জায়গায় কাজ করলে ভালো করতে পারে, সেই আমাদের মতামতগুলো আমরা আমাদের দলকে দিয়েছি। এখন দল যখন নির্বাচনের আরও কাছাকাছি চলে যাবে, যখন নির্বাচন ইশতেহার তৈরি হয়ে যাবে, সুতরাং এগুলো তো স্পেসিফিক হয়ে যাবে, তখন আমরা আরও সুনির্দিষ্টভাবে কাজ করতে পারবো। এবং আমরা মোটা দাগে 2-4টা বলতে পারেন যে তরুণ সমাজ বা ছাত্র সমাজের এই দাবিগুলো বিএনপির ম্যানিফেস্টো বা একটি যেটি আমাদের দলের পক্ষ থেকে বারবার, এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, সেটি হচ্ছে ধরেন আমাদের জিডিপির গত সব 3টি যে জাতীয় ইলেকশন হয়েছে বা আওয়ামী লীগ সরকার যেখানে ছিল, মাত্র জিডিপির 2% কম যেটি শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচন ইশতেহারে প্রায় সরকার বলে থাকে যে কমপক্ষে 5% দেওয়া হবে। অথবা বিশ্ববিদ্যালয়গুলোকে যে টাকা বরাদ্দ দেওয়া হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে 600-700 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, তার মাত্র 1 থেকে 1.5% গবেষণা খাতেও ব্যয় হয় না। সকল কিছু কিসে ব্যয় হয়? শিক্ষকদের বেতন, কর্মচারী কর্মকর্তাদের বেতন, পরিবহন খরচ, এই সে সব কিছুতে। সুতরাং আমরা মনে করি আগামীতে যে সরকারই আসবে তাদের তরুণদের জন্য স্পেসিফিক করতে হবে যে তাদের জিডিপির কত শতাংশ আসলে শিক্ষা খাতে তরুণদের জন্য তারা বরাদ্দ করবে, এবং সেই শতাংশ কোন কোন খাতে ব্যয় করবে। শিক্ষকদের জন্য কত % যাবে, তারপরে হচ্ছে শিক্ষার্থীদের জন্য বরাদ্দের জন্য কত % যাবে, শিক্ষার্থীদের যাবতীয় সুযোগ সুবিধার জন্য কিভাবে যাবে, সেটি একদম স্পেসিফিক থাকতে হবে। এবং একই সাথে তরুণরা পড়াশোনা করার পরে তাদের চাকরি কিভাবে নিশ্চিত হবে, বা কারা বিদেশে পড়তে যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা কি কি সুযোগ সুবিধা পাবে, সেই বিষয়ে আমাদের দল ইতিমধ্যে একদম পলিসি মেকিং করে ফেলেছে। আমরা আমাদের দলকে পরামর্শ দিয়েছি। এবং আপনি জানেন যে আমাদের দেশ থেকে 90-80 দশকও যত শিক্ষার্থী আনুপাতিক হারে বিদেশে পড়তে যেত, বা আপনারা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এই রেশিওটা এখন এই 21 শতকে এসে এটি
আমি একটি গণমাধ্যমে দেখেছি 50% এসে কমে গিয়েছে। অর্থাৎ 80-র দশকে যত শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করতে তখনকার সময় যেত, এখন হয়তো শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে যাচ্ছে না। এটি নানা প্রতিবন্ধকতা রয়েছে, সরকার যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারছে না। সুতরাং আমরা মনে করি যে আমাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ইতিমধ্যে শিক্ষা খাতে যেরকম জিডিপি বরাদ্দ করবে, একই সাথে তরুণদেরকে কিভাবে মানব সম্পদ হিসাবে গড়ে তোলা যায় সেই বিষয়ে আমাদের দলে একদম স্পেসিফিক ভাবনা থাকবে। এবং আমাদের দলের পক্ষ থেকে আরেকটি বিষয় বলা হয়েছে, সেটি হচ্ছে যে আমাদের দেশে আপনি জানেন যে এত বেশি শিক্ষার্থী এখন উচ্চশিক্ষা গ্রহণ করছেন, বিশ্ববিদ্যালয় প্রতি জেলায় জেলা আসলে বিশ্ববিদ্যালয় হচ্ছে, এরকম একটি অকল্পনীয় চিন্তা আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন 5-7টা 10টা জেলা আছে যেখানে বিশ্ববিদ্যালয় নেই, সব জেলায় একটা বিশ্ববিদ্যালয় রয়েছে। সুতরাং এত শিক্ষার্থী তারা অনার্স মাস্টার্স করছেন যে তারা এখন মাস্টার্সে পড়েও তারা এখন একদম এটাই বাস্তবতা, তাদেরকে চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীতে তাদের চাকরি পরীক্ষা দিতে হচ্ছে, এবার এমনকি অনেকে চাকরিও পাচ্ছেন না। কিন্তু তার বিপরীতে কারিগরি শিক্ষা সব যাবতীয় বিষয়গুলো যেটি উন্নত দেশে রয়েছে, সেইখানে কিন্তু সেই পড়াশোনার বা মনোযোগ যে দেওয়া দরকার আমরা দিয়েছি এবং আমাদের দল সেগুলো খুব স্পেসিফিক ভাবে গুরুত্ব দিচ্ছে। এগুলো একদম তরুণদের জন্য। আপনার কাছে আবার আসবো, দাঁড়িপাল্লায় এই তরুণদের ভোট যাতে আসে, প্রায় 4 কোটি ভোটার, এটার জন্য ছাত্র শিবিরের কর্মসূচি কি আছে আপনারা পরিচালনা করছেন এবং ভবিষ্যতের প্ল্যানগুলো কি আছে? প্রথমত আমাদের বর্তমান দেশের যে সিচুয়েশন, সেখানে কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে এবং এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা হচ্ছে 2030 সাল পর্যন্ত চলবে। এরপরে বাংলাদেশ একটা লং টাইম সময় ধরে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের উপরে ভিত্তি করে দেশের ইকোনমি চলবে। অর্থাৎ আমাদের 2030 সালে 70% যুবক থাকবে যারা কর্মক্ষম। বাংলাদেশে বর্তমানে সেটা রয়েছে 62 থেকে 65%। এই যুবশ্রেণী হচ্ছে 2006 সাল থেকে শুরু হয়েছে, কিন্তু তাদেরকে মানব সম্পদে রূপান্তর করার জন্য যে ধরনের কারিগরি শিক্ষা দেওয়ার দরকার ছিল এবং তাদের জন্য ইকোনমিক জোন তৈরি করে যেভাবে তাদের কর্মক্ষম করার দরকার ছিল, এই গভর্নমেন্ট বা পূর্বের গভর্নমেন্ট এটা আধিপত্যবাদের হিজিমনির কারণে হয়তো পারে নাই বা ইচ্ছা করেই করে নাই। এবং আমাদের দেশের যে ইকোনমিক মাথাপিছু আয় সেটা এখনও পর্যন্ত $3000 কাছাকাছি অবস্থান করছে। এটাও তো অনেক শুভঙ্করের ফাঁকি আছে, গিনি কোএফিসিয়েন্টের মধ্যে ফারাক অনেক বেশি, ইনকাম ডিসপারশনটা অনেক বেশি। এগুলোকে ক্লোজ করে নিয়ে আসা এবং ইয়াং জেনারেশনকে ইম্পাওয়ার্ড করা। এক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির যেটা করে, প্রত্যেককেই একাডেমিক জায়গায় তাদেরকে আরও বেশি ইফিশিয়েন্ট সাউন্ড করে তোলার জন্য কাউন্সেলিং প্রোগ্রামগুলো খুব উচ্চমাত্রায় আমরা করার চেষ্টা করি। হাজার প্রোগ্রামগুলো আমরা করে থাকি। আবার ড্রপ আউট যে স্টুডেন্টরা রয়েছে তাদের নিয়ে আমাদের কর্মসূচিগুলো এগুলো তো আমাদের আগে থেকেই শাখা ভিত্তিক ওয়ার্ড উপশাখা পর্যন্ত এই প্রোগ্রামগুলো আমরা করি। যেমন A+ সংবর্ধনা দিয়ে আমরা একেবারে হাফ ডে পর্যন্ত ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, হায়ার স্টাডি নিয়ে প্রোগ্রাম এবং সফট স্কিল প্রোগ্রামগুলো আমরা লঞ্চ করেছি। যেমন ইসলামী ছাত্র শিবির SSC পাস করার পরে স্টুডেন্টদেরকে নিয়ে অনলাইনে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছে, অফলাইনেও প্রোগ্রাম করেছে। সেখানে হাজার স্টুডেন্ট আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং এটা একটা কন্টিনিউয়াস আমাদের একটা ডিপার্টমেন্ট আছে, সেটা করতে থাকে। আমাদের কাছে যদি স্পেসিফিক কোনো পরামর্শ চায় বা আমাদের মনে হয় যে কোনো রাজনৈতিক দল সামনে যারা ক্ষমতায় আসবে তাদেরকে কয়েকটা বিষয় প্রায়োরিটি দেওয়া উচিত। প্রথমত হচ্ছে এডুকেশন রিফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশের টোটাল জিডিপির এখন হচ্ছে 1.52%, কিন্তু সেটা হচ্ছে আইডল রেশিও হচ্ছে 6%। আমরা বলেছি যে টোটাল বাজেট যেটা করা হয় তার নট লেস দ্যান 25% এখানে বরাদ্দ দেওয়া উচিত শিক্ষাক্ষেত্রে। এটা টানা অন্তত 2-3 বছর দিতে হবে। এরপরে হয়তো 20% বা 18% বাজেট বরাদ্দ দেওয়া যেতে পারে। কিন্তু বাংলাদেশের এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে যতগুলো বড় আন্দোলন হয়েছে এবং সব আন্দোলনের একটা বড় অংশ ছিল ইবতেদায়ী শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, তারপর বিভিন্ন কারিগরি শিক্ষক। এই শিক্ষা অঙ্গনে যে একেবারেই হযবরল অবস্থা, এটাকে রিফর্ম না করতে পারলে একটা জেনারেশন কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, এই জায়গাটাই ইম্পর্টেন্সি দেওয়া উচিত। কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব বেশি বাড়ানো উচিত। তরুণদেরকে আপনারা তরুণদের মন জয় করার জন্য ভোটগুলো যাতে দাঁড়িপাল্লায় আসে, সেটার জন্য প্রোগ্রামগুলো কি চলছে? বা জামাত ইসলামীকে আপনাদের তরফ থেকে কোনো পরামর্শ দেওয়া হয়েছে? জামাত ইসলামী ফর্মালি এখনো পরামর্শ আমাদের কাছে চায়নি। যদি চায় তাহলে আমরা আমাদের কাছে যেটাকে ইম্পর্টেন্ট আমরা দিই,
আমরা বলবো তরুণ ভোটারদের ক্ষেত্রে এখন যে পরিমাণে বেকারত্ব রয়েছে বাংলাদেশে, গভর্নমেন্টের হিসেব অনুযায়ী 27,04,000 বেকার রয়েছে। ইনফর্মাল ডাটা বলছে এখানে প্রায় 35 লক্ষ বেকার রয়েছে বাংলাদেশে। এই বেকারদের কর্মসংস্থান এবং ইকোনমিক জোন তৈরি করা, এরপর ডিসগাইজ আনএমপ্লয়েড যেগুলো রয়েছে এগুলোকে আইডেন্টিফাই করা এবং সেই ক্ষেত্রে তাদের ইশতেহারে স্পেশাল কমিটমেন্ট দেওয়া, এন্টারপ্রেনিয়ার তৈরি করা, করাপশন দূর করা। প্রত্যেকটা সেক্টরে করাপশন দূর হয়ে গেলে লিগাল নিয়োগ যদি হয়, স্টুডেন্টদের মধ্যে লেখাপড়ার প্রতি একটা অন্যরকম একটা ফিলিংস আমরা দেখতে পাবো। যে কয়েকটা ছাত্র সংসদের নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সবগুলোতে ছাত্র শিবিরের প্যানেল বিপুলভাবে জয়লাভ করেছে। এটার ম্যাজিক কী ছিল? আমার কাছে যেটা মনে হয় যে আমরা আমাদের কথা এবং কাজের মধ্যে মিল রাখতে পেরেছি। আমরা স্টুডেন্টদেরকে কমিটমেন্ট দিয়েছি, তাদের পাশে ছিলাম এবং তারা এখনও পর্যন্ত আমাদের কথাগুলো দেখছে, আমাদের ইশতেহারগুলো তারা মিলানোর চেষ্টা করছে। 4টা ছাত্র সংসদে এখনও 1 টাকাও বরাদ্দ দেওয়া হয় নাই। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু আমাদের কার্যক্রমগুলো চলমান রয়েছে। আমরা যে কমিটমেন্টটা দেই সেই কমিটমেন্টটা আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি এবং অযাচিত কোনো কথা আমরা স্টুডেন্টদের বলি নাই এবং ট্যাগিং দেই নাই, এরপরে হচ্ছে ফ্রেমিং করি নাই। সেই জিনিসগুলো স্টুডেন্টরা যাচাই বাছাই করার চেষ্টা করছে। এইটার প্রভাব কি জাতীয় নির্বাচনে পড়বে? এটা তো অবশ্যই পড়বে, কারণ ইসলামী ছাত্র শিবির যে কথা এবং কাজের মধ্যে যে মিল রেখেছে এটা তো মানুষ দেখতে পাচ্ছে। এবং আমরা যে আইডিওলজিকে ধারণ করি, ইসলামিক আইডিওলজি, এই আইডিওলজি যারা ধারণ করে তাদের কথা কাজ এগুলোর কম্বিনেশনগুলো এখন তরুণ সমাজকে আকৃষ্ট করছে এবং তারা বুঝতে পারছে যে দিন শেষে যাই হোক না কেন আমরা যা বলছি এটা আমাদের কাজের মাধ্যমে আমরা রিফ্লেকশন দেখাতে পারছি কিনা, এটা নিয়েই হচ্ছে তারা জাজমেন্ট করবে। অবশ্যই আমরা আমাদের কাজের ব্যাপারে শতভাগ কমিটেড এবং সেটা আমরা আপনার কাছে আবার আসবো। এই যে ছাত্র সংসদগুলোতে ছাত্রদলের হারের পেছনের কারণগুলো কি ছিল, এবং একই প্রশ্ন আরেকটা প্রশ্ন সাথে করে রাখি, সেটা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে এই 4 ছাত্র সংসদের নির্বাচনের যে ফলাফল সেটা কোনো প্রভাব পড়বে কিনা? প্রথমে হচ্ছে প্রভাব পড়বে কিনা আমি এটি তো আসলে সময়ই বলে দিবে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে এর আসলে কোনো প্রভাবই আসলে পড়বে না। কারণ অতীতে আমরা দেখেছি যারা ছাত্র সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন বা নির্বাচিত হওয়ার পরে বা তাদের যে সমর্থন বা রাজনীতি অঙ্গনে তাদের যে প্রভাব সেটি আমরা খুব বেশি চোখে পড়ে না বলে আমাদের মনে হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হচ্ছে এর কোনো প্রভাব ন্যাশনাল ইলেকশনে পড়ার আদৌ কোনো সম্ভাবনা নেই। আর বলছে ছাত্রদলের পরাজয়ের পিছনে আসলে এগুলো অনেকগুলো কারণ আপনি দেখেন। প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছেন ছাত্র সংসদে বিপিজিএস এজিএস, ওনারা সবাই তাদের স্ব সময়ে সবাই হচ্ছে হলে থেকেছেন। আমার তো গতকালই আমি পরশুদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পর আমার উপলব্ধি হয়েছে যে অন্তত বিপিজিএস হতে হলে যে অন্তত এরপরে ছাত্রলীগ আসলে করতেই হবে। কারণ ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছেন বিপিজিএস, ওনারা সবাই ওনাদের সময় 5 বছর হলে থেকেছেন। তার বিপরীতে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা কেউ হলে থাকতে পারেননি। কারণ ধরেন ছাত্র শিবিরের যিনি বিপি হয়েছেন সাদিক কায়েম বা জিএস ফরহাদ, ওনারা দুইজনই ছাত্রলীগের রাজনীতি করেছেন। ছাত্রলীগের রাজনীতি করার সুবাদে লম্বা সময় ধরে তারা হলে থেকেছেন। শিক্ষার্থীদের সাথে ওনাদের স্বাভাবিকভাবে যে সংস্পর্শতা এটি স্বাভাবিকভাবে ছিল। কিন্তু তার বিপরীতে ছাত্রদলের যারা বিপিজিএস প্রার্থী ছিলেন, ধরেন আবিদ, হামিম, তারা কেউ একদিনের জন্য হলে থাকতে পারেননি। সুতরাং গত 1 বছরে মাথায় একটি নির্বাচন হওয়ার কারণে আমরা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শুরু থেকে বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড আসলে নিশ্চিত হয়নি। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি বিপি হয়েছেন তিনি অবশ্য শিবিরের না, তিনিও ছাত্রলীগের পদে ছিলেন, যদিও গণঅভ্যুত্থানের সময় তিনি পদত্যাগ করেছেন। সুতরাং এরকম একটি পরিস্থিতির মধ্যে আমাদেরকে নির্বাচন করতে হয়েছে। তারপরেও আমরা মনে করি শিক্ষার্থীরা যদি মনে করে বা ভোট তো তারা দিয়েছে, এটি শিক্ষার্থীরা নিশ্চয় 1 বছর পরে বুঝে নেবে। তারা যদি মনে করে তাদের শিক্ষার্থীদের যে হক আদায় হয়েছে সেটি শিক্ষার্থীদের বিষয়। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে শিক্ষার্থীরা যে নির্বাচনের যে অনেকগুলো অনুষঙ্গ ছিল বা কারা বেশি যোগ্য কারা কম যোগ্য, সেটি শিক্ষার্থীরা কম বেশি যাচাই বাছাই করেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এবং আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি ছাত্র সংসদ নির্বাচনের পরে আজকেই প্রথম টক শোতে আসছি। যারা হলে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন পদে জয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সব থেকে আমাদেরকে মর্মাহত হতে হয়েছে তারা অনেকেই একদিনের জন্য ভোট প্রার্থনা করে নাই শিক্ষার্থীদের নিকট।
মানে এরকম অনেকেই হয়েছেন যে একবারের জন্য সে ভোট চায়নি, কিন্তু তিনি তার পদে সম্পাদক হয়েছেন, বিপি সদস্য হয়েছেন, এটা আমাদেরকে খুব বিস্মিত করেছে। আপনি বলতে চাইছেন যে ছাত্র সংসদ নির্বাচন ফলাফল জাতীয় নির্বাচনে আসলে কোনো প্রভাব ফেলবে না। আমি একটু অ্যাড করতে চাই, 90-এর দশকে বিভিন্ন ছাত্র সংসদে কিন্তু ছাত্র দল বিজয় অর্জন করেছিল এবং আমরা দেখেছি যে পরবর্তীতে তার রিফ্লেকশনটা হচ্ছে জাতীয় ইলেকশনে পড়েছে এবং তারাই গভর্নমেন্ট তৈরি করেছে। এবং তার পূর্ববর্তী সময়েও যারা ছাত্র সংসদে বিশেষ করে ডাকসু ইলেকশনে বিজয় অর্জন করেছে, যে পলিটিক্যাল শক্তিটা, তারাই পরবর্তীতে দেখেছি গভর্নমেন্ট ফরমেশন করেছে। তো সেক্ষেত্রে ভাইয়ের কথা হয়তো লজিক্যাল হতেও পারে, ইলজিক্যালও হতে পারে, তবে যেই জিনিসটা নাসির ভাই বললেন উইথ ডিউ রেসপেক্ট, এই কথাগুলোই কিন্তু তাদের হারের পেছনে মূল দায়ী। স্টুডেন্টরা যাদের সাথে মিশেছে, ভোট যাদেরকে দিয়েছে, তারা তো যাচাই বাছাই করেছে এবং ইউনিভার্সিটির স্টুডেন্টরা এমন না যে কোনো কিছু না চিন্তা করেই ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। কিছুদিন আগেও ভাই হচ্ছে একটা বক্তব্যে বলেছে যে 4 ছাত্র সংসদে যারা নির্বাচিত হয়েছে সবাই নাকি ছাত্রলীগ করতো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি, জিএস ভিপি করতো, জিএস এর এরকম কোনো প্রমাণই নাই। তারা শুধু ঘুরে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি জিএস এর কথা বলে ছাত্র শিবিরের। তারা কিন্তু হলে থাকতেন না, তারা হলে থাকতে পারতেন না। লাস্টে 5 আগস্টের পরে এসে মূলত তারা একাডেমিকভাবে হলে উঠেছে এবং এই ইনফরমেশনগুলো হচ্ছে মিস ইনফরমেশন প্রচুর ছাত্র দলের পক্ষ থেকে আসে, যার ফলে স্টুডেন্টরা বিভ্রান্ত হয় এবং এরকম তকমা দিতেই থাকে। আর এগুলো দিতেই হচ্ছে তাদের পরাজয়। আর আমাদের কিছুটা ভোট বাড়ার পেছনে এটা একটা বড় কারণও হতে পারে আমার কাছে যেটা মনে হয়েছে। আমরা তাদের এই কথাগুলোকে বারবার বলেছি যে সত্য তথ্য দিয়ে যখন কথা বলবেন স্টুডেন্টরা এটা অ্যাপ্রিসিয়েট করে। ইনফরমেশন মিস ইনফরমেশন থাকলে এগুলোতে স্টুডেন্টরা যাচাই বাছাই করতে পারে। তাহলে এই 4 সংসদ ছাত্র সংসদ নির্বাচনের পরে, আপনি যেমন 90 সালে নির্বাচনের ছাত্র সংসদ নির্বাচনের পরে 1991 সালের পার্লামেন্ট নির্বাচনে বিএনপি জয়লাভ করলো, সেই রেফারেন্স পূর্বে আওয়ামী লীগেরও ঘটনা এরকম ছিল টেনেছেন। তাহলে এই 4 সংসদ নির্বাচনের ছাত্র সংসদ নির্বাচনের পরে এই আগামী জাতীয় নির্বাচনে জামাতের জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? জামাত ক্ষমতায় যেতে পারবে কতটা 60%, 50%? আমার কাছে মনে হয় যে জামাত ফরমেশন করতে পারবে। কত পার্সেন্ট যদি পার্সেন্টেজ হিসেবে বলি? সেটা 80%-এর কাছাকাছি আমার কনফিডেন্ট আছে। 80% কনফিডেন্ট। বিএনপি আপনি বলছেন ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আগামী জাতীয় নির্বাচনে পড়বে না, তাহলে বিএনপি আগামী নির্বাচনে জিতে সরকার গঠন করবে, আপনি কতটা কনফিডেন্ট? পার্সেন্টেজ উনি বলেছেন 80% কনফিডেন্ট জামাত সরকার গঠন করবে, আপনি কত পার্সেন্ট? প্রথমত হচ্ছে সাদ্দাম ভাইয়ের বক্তব্যের বিপরীতে বক্তব্য দিব না, অনেকগুলো অনুষঙ্গ রয়েছে। যেমন ধরুন মাহমুদুর রহমান মান্না ভাই তো দুইটি, আপনি জানেন যে 2টি বড় বিশ্ববিদ্যালয়ের তিনি দায়িত্ব পালন করেছেন, 2বার বিপিজিএস হয়েছেন, বা সর্বশেষ 19 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি বিপি হয়েছেন, খুব বিতর্কিত নির্বাচন ছিল। তিনিও রাজনৈতিক দল গঠন করছেন, লম্বা সময় রাজনীতি করছেন, মান্না ভাই রাজনীতি করছেন, আরও অনেকেই করছেন। এখন তারা ন্যাশনাল ইলেকশনে কতটা ইম্প্যাক্ট করতে পেরেছেন সেটি আমরা সবাই জানি। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে কোনো আসলে ছাত্র সংসদ নির্বাচনে কোনো প্রভাবই আসলে ন্যাশনাল ইলেকশনে পড়বে না বলে আমার মনে হয়। পড়লে এটি আসলে সময় বলে দিবে, এটি হচ্ছে একটি বিষয়। আর দ্বিতীয় হচ্ছে আমি আসলে খুবই কনফিডেন্ট যে মানে আমি এই বিষয়ে কনফিডেন্ট যে ইনশাল্লাহ জনগণ যদি ভোট দেয় তো ইনশাল্লাহ বিএনপি বিপুল ব্যবধানে সরকার গঠন করবে ইনশাল্লাহ। এতে আমি এই জনগণের প্রতি আমার পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে। এটি হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে জামাত করবে কি করবে না এটি আসলে পরিস্থিতি। জামাতের প্রশ্ন আপনাকে করিনি, মানে বিএনপির বিষয়ে আমি খুবই আশাবাদী ইনশাল্লাহ। সেটা উনি যেটা বলছে যে জামাতের ক্ষমতায় আসবে 80% কনফিডেন্ট, আপনি বিএনপি ক্ষমতায় আসবে কত পার্সেন্টের বিষয়ে জানি না, আমি আলহামদুলিল্লাহ খুবই কনফিডেন্ট ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। এবং বিএনপি অতীতে সরকার পরিচালনা করেছেন, সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, মানুষ অতীতেও আস্থা রেখেছে, ভবিষ্যতেও আস্থা রাখবে বলে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। আপনার কাছে একটা ছোট্ট কোশ্চেন, সেটা হলো এই জনমনে এক ধরনের কি বলে আলাপ আলোচনাও হয়, কেউ আশঙ্কার কথা বলেন, কেউ অনিশ্চয়তার কথা বলেন। আপনি বলছেন জামাত, আপনি 80% কনফিডেন্ট জামাত ক্ষমতায় আসলে কি শরিয়া আইন প্রবর্তন করবে? শরিয়া আইন বিষয়টা নিয়েই তো আমাদের একটা ভুল বোঝাবুঝি আছে। বাংলাদেশে তো অলরেডি শরিয়ার অনেক বিষয়গুলো ইমপ্লিমেন্টেড আছে, মুসলিম পারিবারিক আইনগুলো তো বাংলাদেশে এখন ইমপ্লিমেন্টেড আছে। শরিয়ার কিন্তু 2টা সেগমেন্ট, একটা হচ্ছে শরিয়ার মাইক্রো লেভেল আর একটা হচ্ছে ম্যাক্রো লেভেল ইমপ্লিমেন্টেশন। মাইক্রো লেভেলে হচ্ছে আমি নামাজ পড়ি, আমি জাকাত দেই, আমি হজ করি, এগুলো তো শরিয়া পার্ট।
আর হচ্ছে ম্যাক্রো লেভেলে ইকোনমিক রিফরমেশনের কথা বলা হয়েছে, জাকাত ভিত্তিক অর্থনীতি, ইনসাফ কায়েম করা। তো এই কল্যাণমুখী অর্থনীতি প্রতিষ্ঠা, সামাজিক কাঠামো প্রতিষ্ঠা, মানে সব কিছুই হচ্ছে শরিয়ার পার্ট। শরিয়াকে হিসেবে দেখা হয় যে হাত কাটা আর বোরকা পরা, এটা তো আসলে শরিয়ার হাজারো হাজারো আইনের মধ্যে ছোট্ট ক্ষুদ্র একটা আইন। এই আইনটাকে সামনে নিয়ে এসে পশ্চিমা বয়ানে দাঁড় করানো হয় যে শরিয়া আসলে এরকম সবাইকে বোরকা পড়তে বলবেন না, বাধ্য করা হবে না। এটা জামাত তো সেই ম্যান্ডেট নিয়ে আসবে না। তারা তো ডেমোক্রেটিক ওয়েতে ক্ষমতায় আসলে তারা তাদের ম্যানিফেস্টোগুলো মানুষের সামনে উপস্থাপন করবে, সেখানে যে কথাগুলো তারা বলবে সেই কথাগুলো তারা বাস্তবায়ন করবে। আর যদি সেটা বাস্তবায়ন না করে 5 বছর পরে জামাতকে আবার নামিয়ে দিবে ক্ষমতা থেকে। সুতরাং জামাত খুবই ক্লিয়ার কাট এবং স্বচ্ছভাবেই তারা কিভাবে ইকোনমিক রিফর্ম করবে, তারপরে সোশ্যাল কনস্ট্রাকশন করবে, সেই জিনিসগুলো তো তারা বলেই দিবে এবং বলেই ক্ষমতায় আসবে। তবে শরিয়ার ব্যাপারগুলো তো ক্ষতিকর কিছু না। আল্লাহর যে বিধান মানুষের জন্য দিয়েছে এটা তো অকল্যাণকর কোনো বিষয় না। এবং শরিয়াতে যারা বিশ্বাস করে না তারা তো তাদের মুসলমানিত্ব ইমান নিয়েই প্রশ্ন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরিয়া দিয়ে একটা রাষ্ট্র কাঠামো পরিচালনা করেছেন এবং দীর্ঘ 1500 বছর ধরে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। উমাইয়া খেলাফত ছিল, আব্বাসীয় খেলাফত ছিল, শরিয়ার আদলে পরিচালনা হয়েছে। সারা পৃথিবীব্যাপী শাসন ক্ষমতা তারা পরিচালনা করেছে, এটা তো ক্ষতিকর কিছু নাই। কিন্তু বিংশ শতাব্দীতে যখন পৃথিবীর কোথাও এই শরিয়া আইনের ইমপ্লিমেন্টেশনটা নাই, সারা পৃথিবীতে হচ্ছে হলোকাস্ট হয়েছে, রুয়ান্ডায় গণহত্যা হয়েছে, কম্বোডিয়ায় গণহত্যা হয়েছে, পৃথিবীতে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তারা কোল্ড ওয়ার তৈরি করেছে। এগুলো কি তারা সোকল্ড যে সিস্টেমগুলোর মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছে সেগুলো কি আসলে পিউরিফাইড? কখনোই পিউরিফাইড হতে পারে না। এবং শরিয়াতের যে বিধিবিধানগুলো এগুলা অলরেডি অনেক কিছু ইমপ্লিমেন্টেড আমাদের বাংলাদেশে এবং রাষ্ট্রীয় পর্যায়েও ইমপ্লিমেন্টেড রয়েছে। এগুলো নিয়ে ট্রমাটাইজ সিচুয়েশন তৈরি করার কিছু নাই। আর প্রচলিত যে বেয়ার অ্যাক্ট বাংলাদেশে আছে, যে আইনগুলো ব্রিটিশদের দেয়া আইন, এই আইনের ভিতরে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে, যে ফাঁসি দিয়ে দিচ্ছে, তারপরে জেলে পচে মরছে, সেই আইনগুলো হচ্ছে ব্রিটিশদের তৈরি করা আইন। এই আইনের মধ্যেও এমন এমন জিনিসগুলো রয়েছে সেগুলো তো খুবই ভয়ঙ্কর বিষয়। তো শরীয়তের কিছু কিছু আইন আছে যেগুলো হচ্ছে জেনা করলে তারপরে তাকে হত্যা করতে হবে, তো ধর্ষণ প্রমাণিত হলে তো ফাঁসি বাংলাদেশে আছেই। এরকম অনেক বিষয়গুলো রয়েছে যেগুলো শরিয়া মানে হচ্ছে ভীতিকর অবস্থা। শরিয়া সেরকম ভয়ের কিছু না। শরিয়া আইন পৃথিবীতে বাস্তবায়িত হয়েছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিচালনা করেছেন। রাসূলের পরে খলিফারা এটা করেছেন, উমাইয়ারা করেছেন, আব্বাসিয়ারা করেছেন, অটোম্যানরা করেছেন। দীর্ঘ সময় ধরে শরিয়া আইন পৃথিবীতে ছিল এবং পৃথিবীতে মুসলমানরা আব্বাসীয় খেলাফতের সময় তো পৃথিবীর নেতৃত্বও দিয়েছে মুসলমানরা, অর্ধ পৃথিবী তারা শাসন করেছে। তো শরিয়া আইনে ভয়ের তো কিছু নাই। আর শরিয়া আইনের ব্যাপারে বিধিবিধানগুলো আমাদেরকে ওইভাবে জানতে দেওয়া হয় না এবং শরিয়া বলতে বোঝায় যে মেয়েদের লেখাপড়া করতে পারবে না, এগুলো একেবারে মিথ্যা একটা কথা। আল্লাহ রাসূলের স্ত্রীরা স্বয়ং লেখাপড়া করাতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তিনি রাসূলের ওফাতের পরে ফতোয়া দিতেন। আপনাদের দল থেকে যে বলা হচ্ছে যে জামাত সরকার গঠন করবে, কল্যাণ রাষ্ট্র করবে, নারীদের হচ্ছে আপনার ওয়ার্কিং আওয়ার কমিয়ে 5 ঘন্টা করা হবে, এটা মিসকোট করা হয়েছে। ওয়ার্কিং আওয়ার করা হয়েছে শুধুমাত্র যারা হচ্ছে গর্ভবতী বা যারা মা হয়েছে, এটা এখন রয়েছে হচ্ছে 6 মাসের জন্য ম্যাটারনিটি লিভ এর কথা গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে। এই জায়গায় বলেছে মায়েদের কর্মঘণ্টাগুলো কমানো হবে। সেক্ষেত্রে তো অনেক বিষয়গুলো আছে, এটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে হয়তো জামাত ইসলামের তার একটা রোডম্যাপ রয়েছে। এখানে কেউ আনএমপ্লয়েড হবে না। 6 মাস বা হচ্ছে মা হওয়ার পরে সন্তান লালন পালন করার মানে সব ঝক্কি ঝামেলা মায়ের উপরে চলে এবং এটা আমাদের যে গৃহস্থলী কর্মকাণ্ডগুলো মায়েরা করে এর একটা ইকোনমিক ভ্যালু আছে। এই ইকোনমিক ভ্যালুকে কেউ মর্যাদা দিতে চায় না এই সোসাইটি, যার ফলশ্রুতিতে আমাদের সামাজিক বন্ডিংসগুলো কমে যাচ্ছে। যে মা হোম মেকার বা হাউস ওয়াইফ হয় তার কোনো মর্যাদাই এই সোসাইটিতে নাই। অথচ পুরুষদের মাথার ভিতরে এটা ঢুকানো উচিত যে একটা পরিবারে মা যখন কর্মক্ষম হয় তখন ইকোনমিক একটা হিউজ ভ্যালু অ্যাড করে এবং ওই জাতীয় কর্মকাণ্ডগুলো যারা করে তারা কিন্তু বাইরে থেকে কাউকে নিয়ে করান 20-30 হাজার টাকা বেতন দিয়েও ওই জাতীয় কার্যক্রমগুলো পাবেন না। তো একজন সন্তান যখন প্রতিপালিত হচ্ছে, বড় হচ্ছে এবং মায়ের এটা লায়াবিলিটি, সেই সন্তানকে দুধ পান করানো, তার সকল বিষয়গুলো দেখাশোনা করা, ওই টাইমে যদি তাকে 5 ঘন্টা ওয়ার্কিং আওয়ার করে দেওয়া হয় এবং আবার কোনো একজন মহিলাকে নিয়োগ দেওয়া হলো যে তার বাকি যে 3 ঘন্টা 4 ঘন্টা ফ্রিল্যান্সিংয়ে সে এই অফিসের কাজগুলো করে দিবে, তাহলে দুইজনের ইমপ্লিমেন্টেশন মানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হলো এখানে। তো এইখান থেকে তাকে তো মহিলাদেরকে এখনও পর্যন্ত তো এরকম সিচুয়েশন যে গর্ভবতী মহিলা যারা আছে বা হচ্ছে যারা এখনও বিয়ে করেনি তাদের ইন্টারভিউ
দাবি তো অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়, যে না ওকে এখন নিলে তারপরে সামনে ওকে ছুটি দিতে হবে 6 মাস, আমার হাউসের এটা ক্ষতি হবে, বেতন দিতে হবে, এগুলো তো এখনও সিচুয়েশনগুলো আছে। জামাত এটাকে মাথায় রেখে এই জিনিসটা রিফরমেশনের কথা বলছে। এমন না যে একটা মেয়ে চাকরিতে ঢুকলেই তাকে 5 ঘন্টা করে একেবারে ওভারঅল ঘোষণা। এটা হচ্ছে শুধুমাত্র মায়েদের ব্যাপারে আমিরে জামাতের বক্তব্যটা ছিল, যেটা আসলে মিসকোট করে বিভিন্নভাবে কাটছাট করে প্রচার করা হচ্ছে। নাসিরউদ্দিন নাসির, এই বিষয়ে একটু আমি কতগুলো প্রসঙ্গ টেনে এনেছেন, যেটা হলো এই 5 ঘন্টার প্রসঙ্গে বলেছেন যে প্রতিষ্ঠানগুলো তাহলে চাকরি দেওয়ার ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা তৈরি। আমি সেটি হচ্ছে জামাতের আমির যেটি বলেছেন সেটির আজকে আমি ভিন্ন ব্যাখ্যা সাদ্দাম বাড়ির মুখে শুনলাম। এর আগে জামাতের কোনো বা শীর্ষস্থানীয় কেউ কিন্তু এটি বলে নাই যে জামাতের আমিরের বক্তব্য গণমাধ্যম মিসকোট করেছে। উনি আমার যেটুকু স্পেসিফিক মনে আছে একদম সুনির্দিষ্টভাবে আমি বক্তব্য শুনেছি, তিনি গর্ভবতী মায়েদের কথা সেভাবে বলেননি। তিনি বলেছেন যে শুধু নারীদের কথা, যে নারীদের মানে মানে তারা যে অফিস করেন সেটিকে 8 ঘন্টা যেটি বাংলাদেশে রয়েছে সেটিকে কমিয়ে 5 ঘন্টার কথা বলা হচ্ছে। এটা জনমনে এক ধরনের ভীতি পরিস্থিতি তৈরি হয়েছে, এটি সুনির্দিষ্ট কারণও রয়েছে। ধরেন বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ এবং জামাত ইসলাম পৃথিবীর একমাত্র মনে হয় হচ্ছে রাজনৈতিক সংগঠন যাদের একটা নিজস্ব ব্যাংক আছে, যাদের নিজস্ব হচ্ছে একজন হসপিটাল রয়েছে। এটি ওনারা বলেন ওনাদের না, কিন্তু এটি মানুষ তো মনে করেন এটি জামাত ইসলামের। ধরুন আপনি গণমাধ্যমের কর্মী হিসেবে আপনি ইসলামী ব্যাংকের যে কোনো একটি শাখায় যাবেন, সেখানে অন্য বাণিজ্যিক ব্যাংকে আপনি ইসলামী ব্যাংকেও যাবেন, ধরুন পাশাপাশি অন্য একটি ব্যাংকে যাবেন, ধরুন আপনি কয় শতাংশ নারী কর্মী পাবেন জামাত ইসলামের ইসলামী ব্যাংকের? অন্য ব্যাংকে গিয়ে আপনি যেটি ধরেন 20 জনের মিনিমাম 5-6 জন পাবেন বা 7 জন পাবেন, সেখানে ইসলামী ব্যাংকে আপনি এই সংখ্যাটা রেশিও 1 জন 2 জন বা কোনো ব্রাঞ্চে কোনো নারীর সংখ্যাই আপনি পাবেন না। ধরেন ইবনে সিনা সহ জামাত ইসলামের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও পুরুষের তুলনায় নারী কর্মীর সংখ্যা খুবই নগণ্য। যদি পার্সেন্টেজ করেন 2-3% হতে পারে বা এর কম বেশি হতে পারে, কিন্তু সেটি অন্য বেসরকারি যে হসপিটাল রয়েছে সেটির মতো না। সুতরাং জামাত ইসলামের আমিরের বক্তব্যের বিষয়ে মানুষজনের বিশেষ করে নারী কর্মীদের যে আশঙ্কা তৈরি হয়েছে এটিকে আমি অনেক বেশি প্রাসঙ্গিক মনে করি। কারণ জামাত ইসলামের যেই 2টি প্রতিষ্ঠান রয়েছে সেই 2টি প্রতিষ্ঠানের দিকে তাকালেই বোঝা যায় যে এখানে নারীর সংখ্যা খুবই কম। এবং জামাত ইসলামের এই বক্তব্যের কারণে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যে নারীর এমপ্লয়মেন্ট বিষয় বলা হচ্ছে সেটির এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিভিন্ন সেক্টরে নারীদেরকে কমিয়ে যে পুরুষদের প্রাধান্য বিষয়ে জামাত ইসলামের যে দীর্ঘদিনের এক ধরনের প্রবণতা সেটি অনেক বেশি এই প্রবণতাকে অনেক বেশি প্রাসঙ্গিক করবে বলে আমার মনে হচ্ছে। সুতরাং সাদ্দাম ভাই যেটা বলছেন যে জামাত ইসলামের আমিরের বক্তব্য মিসকোট করা হয়েছে, আমার কাছে মনে হয় মিসকোট করা হয়নি। জামাত ইসলামের আমির সেটাই বলতে চেয়েছেন যে নারীদের কর্মক্ষমতা কমিয়ে 5 ঘন্টা করা হবে। এখানে স্পেসিফিক অর্থাৎ গর্ভবতী সময়ে গর্ভকালীন সময়ে এরকম কোনো বক্তব্য দিয়েছেন বলে আমার চোখে পড়েনি। নাসিরউদ্দিন নাসির, নুরুল ইসলাম সাদ্দাম, আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে বিজনেস স্ট্যান্ডার্ডের সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।